আবেগ ছেড়ে এসেছি, এখন আর আবেগ কাজ করে না। কথাটি বলেই ছুটে পালালো রিয়া। সেদিকে তাকিয়ে রিসানের ভেতরটা হু হু করে উঠল। সময় বড় নিষ্ঠুর। এর মধ্যেই বারবিকিউয়ের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। রিসানকে দেখে সানা বলল, কোথায় ছিলি? একটু হলেই তো সব নষ্ট হয়ে যেত। এভাবে ফেলে যায় কেউ? প্রশ্নটির উত্তর না দিয়ে বারবিকিউয়ের সামনে বসল রিসান। সানা উত্তরের অপেক্ষায়। তবে রিসান সে জবাবটি দিল না, বরং অন্য কথার সুর টানল। তুই যা, আমি দেখছি। সানা বুঝল ভাইকে বলে বিশেষ লাভ নেই, তাই সে উঠে গেল। বসল সকলের আড্ডাতে। রিয়া সকল দুঃখ ভুলে পরিবেশটিকে উপভোগের চেষ্টা করছে। তার পরনে কিছুটা পাতলা কাপড়, তাই শীত অনুভব হচ্ছে। দুবাহুতে হাত বুলালো ও। এদিকে রিসান বারবিকিউতে ব্যস্ত, কোথাও তাকাচ্ছে না, মুখের ভঙ্গিমা শক্ত। সেদিকে কিছু সময় তাকিয়ে থেকে দৃষ্টি ফেরালো রিয়া। আসর জমাতে বলল, চলো সবাই মিলে গানের কলি খেলা যাক। প্রস্তাবটি পছন্দ হলো সকলের। গানের কলি খেলা শুরু হলো। সবাই হাসি ঠাট্টায় মজেছে। অনেকক্ষণ খেলার পর দিয়ে গান বলতে বলা হলো। সবাই একে একে মনে করতে শুরু করলো, কিন্তু কেউ মনে করতে পারছে না। যেটাই বলছে দেখা যাচ্ছে আগে গাওয়া হয়ে গেছে। বারবিকিউ শেষ, সব নামিয়ে এনেছে রিসান। রিয়া আর চোখে দেখতে গিয়ে ধরা পড়ে গেল, তাই চোখ নামিয়ে ফেলল। রিসান বারবিকিউ রাখলো, তারপর মৃদু সুরে গাইল, যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। গানটি শেষ করেই অন্যদিকে চলে গেল রিসান। রিয়া চেয়ে রইল, তবে বুঝল না ছেলেটা কেন চলে গেল। গানের মাঝে কোন অনুভূতি লুকিয়ে। শিরশির বাতাস বইছে, পরিবেশ সুন্দর, অথচ দুটি মানুষের মাঝে দূরত্ব অসীম। জাহিদ বেডে আধা শোয়া হয়ে আর মেহনুর বারান্দায় বসে। দুজনের মাঝের দূরত্ব হয়তো আর কখনোই কমবে না, অথচ এমনটা হওয়ার কথা ছিল না। একটা সুন্দর সংসারের স্বপ্ন তো দুজনেই দেখেছিল। চাদর দিয়ে মেয়েটিকে পুরোপুরি জাপটে ধরল জাহিদ। মেহনুর অনুভূতিহীন, যেন কোনো পাথর। জাহিদের মন খারাপ হলো, তবে সেটি বুঝতে না দিয়ে মৃদু হেসে শুধালো, এখানে একা দাঁড়িয়ে আছো যে? জবাব এলো না। জাহিদই বলল, নূর, তোমাকে এভাবে দেখে আমার ভালো লাগছে না। মেহনুর কিন্তু জবাব দিল না, চুপ করেই রইল। কথা কেন বলো না? এবার মুখ খুলল মেহনুর, তবে কণ্ঠে ভালোবাসা নেই, আছে অসহায়তা আর বিরক্তি। কথা বলার মতন শব্দ নেই জাহিদ, ভালো লাগছে না, ছাড়ো। কথাটি শেষ করেই এগিয়ে গেল মেহনুর। চোখে জল নেই, অথচ ভেতরে ভেতরে কান্নায় ভেসে যাচ্ছে। সব কিছু আড়াল করে শুয়ে পড়ল বিছানায়। জাহিদও দীর্ঘশ্বাস ফেলে রুমে এলো, আলো নিভিয়ে দিল। দুটো শরীরই একই বিছানায়, অথচ দূরত্ব অসীম। অথচ বিয়ের একটি সপ্তাহ হয়নি। কি নিষ্ঠুর এই পৃথিবী। পরদিন সকালে নাস্তার টেবিলে দেখা হলো রিয়া আর রিসানের। সৌজন্যতায় চেয়ার টেনে বসলো রিয়া, তাকে খাবার দেওয়া হলো। অন্যমনস্ক হয়ে খাচ্ছিল, হুট করেই গলায় আটকে গেল। রিসান পাশে বসে থেকেও পানি বাড়িয়ে দিল না, নিচ থেকেই নিল রিয়া। ও ভীষণ অবাক হয়ে বলল, একটা মানুষ কষ্টে কান্না করে দিচ্ছে আর আপনি পানি এগিয়ে দিবেন না? এতটা খারাপ আপনি? আমি দিলে তুমি নিতে? রিয়া দমে গেল। পুরনো একটি ঘটনা স্মরণ করে চুপ হলো সে। তবে ভেতরের অভিমানটা একটুও গেল না, বরং ক্ষণে ক্ষণে অভিমানের পাহাড়টা আকাশে গিয়ে ঠেকতে শুরু করেছে। খাবার খাওয়া শেষে মেহনুরের সাথে দেখা। মেহনুর হেসে বোনের গালে হাত ছোঁয়ালো। আপা, তোর সাথে কথা আছে। এখন না, পরে কথা হবে রিয়া। না, এখনই। এক প্রকার টেনেই নিতে লাগলো রিয়া। মেহনুর হাতে ব্যথা পাচ্ছে। রিয়া, ব্যথা পাচ্ছি। সরি। আচ্ছা, তুই সত্যি করে বলতো কেন এমনটা করলি? মেহনুর না বোঝার মতন করে বলল, কেমনটা? কেন পালিয়েছিলি? এমনি। আপা, সত্যি করে বলতো, তোর সাথে অন্য কারো সম্পর্ক ছিল? এটা তো হওয়ার কথা না। তুই আর জাহিদ ভাইয়া একে অপরকে পছন্দ করতি, এক প্রকার রিলেশন ছিল তোদের। তাহলে আমি কিছুই বুঝতে পারছি না। কথাটি বলেই রিয়া উত্তেজিত হয়ে পড়ল। মেহনুর ওকে আগলে ধরল। রিয়া, কিছু হয়নি। তোরা কিছু লুকাচ্ছিস আপা? কেন এমনটা করলি? মেহনুরের চোখে মুখে অসহায়,
কিছু সময় যেতেই রিসান এসে উপস্থিত হলো। ইশারায় মেহনুরকে যেতে বলে রিয়ার কাছে এলো। ছেলেটার শরীরের সুবাস অনুভব করে তাকালো রিয়া, দু চোখে নোনা জল। কি জানতে চাও তুমি? কেন আপা এমন করলো এটাই জানতে চাই আমি। বুঝেছেন? এটাই জানতে চাই। কেন জানতে চাও? কেন জানতে চাইব না? বেশি বকবক না করলে হয় না? রিয়ার শ্বাস ভারী হয়ে যাচ্ছে। রিসান ভুরু কুচকে তাকিয়ে, শরীর খারাপ লাগছে? কাছে আসবেন না, ছুবেন না আমায়। দু চোখ ঘোলাটে অনুভব হয় রিয়ার। দেয়ালে পিঠ ঠেকিয়ে নেয়। রিসান সব অবরোধ উপেক্ষা করে মেয়েটিকে জাপটে ধরে। এই মেয়ে, এমন করছো কেন? বলো, কি সমস্যা হচ্ছে? বলো, বলছো না কেন? কন্যাটি কথা বলতে পারছে না। চোখে মুখে আধার নেমে এসেছে। মনে হচ্ছে এখনই প্রাণ বেরিয়ে আসবে। রিসানের বুকের ভেতর ধিম ধিম আওয়াজ হয়। অনুভব হয় কন্যাটির নখের আঘাতে হাতের একটি অংশ ছিন্ন হচ্ছে। অথচ এসব নিয়ে ভাবছে না ওর মন। ও বারবার বলছে, কি ধরনের সমস্যা হচ্ছে বলো, বলো, বল প্লিজ। নিস্তেজ শরীরে শুয়ে আছে রিয়া। ওর গায়ে কম্বল টেনে দিয়ে বেরিয়ে এলো রিসান। মেহনুর চিন্তায় বুঁদ হয়ে আছে। অ্যালার্জি অ্যাটাক করেছে, কোনো খাবারে অ্যালার্জি আছে ওর। ওর তো মাশরুমে অ্যালার্জি। রিসান বুঝলো সকালে খাওয়া স্যুপের কারণে এমনটা হয়েছে। ও কথা না বাড়িয়ে বলল, রুমে যাও, ওর খেয়াল রাখো। যাওয়ার পূর্বে পুনরায় রুমে তাকালো রিসান। মেয়েটার সমস্ত শরীর চাকা চাকা হয়ে লাল বর্ণ ধারণ করেছে, যেন কেউ রং মেখে দিয়েছে। রিয়ার ঘুম ভাঙল সন্ধ্যায়। রুমে কেউ ছিল না। ও একটু ভীতু হয়ে পড়ল। হঠাৎ করেই সবটা অচেনা লাগছে। মস্তিষ্ক ধরতে পারছে না। ও তড়িঘড়ি করে রুম থেকে বের হলো। আলিয়া খাবার হাতে আসছেন। তাকে দেখেই থেমে গেল রিয়া। তবে ওর বিভ্রান্ত মুখটা দেখে আলিয়া বললেন, কিছু হয়েছে মা? না আন্টি, আমি আসলে হুট করে উঠেছি তো, তাই বুঝতে পারিনি। আচ্ছা, আসো আমার সাথে, খিদে পেয়েছে তো। রিয়া মাথা ঝাঁকালো। ওর খাবার রাখা হলো। ধীরে সুস্থে মেয়েটি খাচ্ছে। আলিয়া কিছু সময় চেয়ে রইলেন। আমি এখন যাই, কোনো দরকার হলে কাউকে ডেকে নিও। জি আন্টি। খাবারটুকু শেষ করে ঘরেই বসে রইল রিয়া। মনে করতে লাগলো সকাল থেকে হয়ে আসা ঘটনাগুলো। ফিরে যাওয়ার সময় হয়েছে। একটা সপ্তাহ হয়ে গেল এই বাড়িতে। রিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে এলো। বাড়ির সকলেই সেখানে উপস্থিত। মেহনুরকে জড়িয়ে ধরল রিয়া। আপা, নিজের যত্ন নিবি। তুইও। খুব ভালো থেকো আপা, তোর কোনো কষ্ট না থাকুক। আচ্ছা, বাসায় ফিরে কল করিস। কথাটি বলেই মেহনুর অন্যদিকে চাইল। ওর কান্না পাচ্ছে। রিয়া সেটা বুঝতে পারলো, তবু কিছু বলল না। তার যেতে হবে, এটাই নিয়ম। বুকের ভেতরের নিঃশ্বাসটুকু লুকিয়ে জাহিদের সামনে এসে দাঁড়ালো। একটু দূরে দাঁড়িয়েছিল সে। জাহিদ মৃদু হেসে রিয়ার মাথায় হাত রাখল। দীর্ঘদিনের অভ্যাস ওটা। রিয়াও হাসল। আবার এসো কেমন? হ্যাঁ আসবো। আবার খেয়াল রাখবেন, দুঃখ রাখবেন না। ও আপনাকে বড় ভালোবাসে। জাহিদ উত্তর দিতে পারল না। চাইল মেহনুরের পানে। মেয়েটির অনুভূতি আজ নিস্তেজ। কোথায় হারালো সেই প্রেম? জমেলা দুহাত ভরাট করে ফল মিষ্টি এনেছেন রিয়াদের বাড়িতে পাঠানোর জন্য। এতে বিষয় হলো না রিয়া। ওই পরিবারের ঐতিহ্যের সম্পর্কে অবগত সে। তবু কিছুটা বিরোধ করে বলল, এসবের দরকার কি আন্টি? সে কি কথা? এটা হয় নাকি? তুমি খালি হাতে ফিরবে নাকি? আবার এসো কেমন? জি আসবো। রিয়া আরেকটু সময় থাকতে চেয়েছিল, তবে রিসান এসে তাগদা দিল। বড় মা, গাড়ি রেডি। তুই সাথে গেলেও পারতি রিসান। আমার কাজ আছে, এমনিতেই লেট হয়ে গেল। সরাসরি প্রত্যাখ্যান করলো রিসান। এতে রিয়া কিছু মনে করলো না, বরং ভালো হয়েছে মানুষটাকে এতটা পথ দেখতে হবে না। জমেলার থেকে বিদায় নিয়ে আলিয়ার নিকট এলো ও। গত কয়েকদিনে বেশ খেয়াল রেখেছেন তিনি। আন্টি আসছি, আমাদের বাসায় যাবেন। যাব মা, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো। আচ্ছা। রিসান আর চোখে দেখলো সব। মায়ের সাথে রিয়ার সম্পর্কটা আগে থেকেই সুন্দর, তবে এ কদিনে যেন একটু বেশি মধুর হয়ে উঠেছে। সকলকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল রিয়া। ওর জিনিসপত্র গাড়িতে উঠিয়ে দিয়ে ড্রাইভারের কাছে এলো রিসান। কঠিন সুরে বলল, ঠিকমতো পৌঁছে দিবি? জি স্যার। রিয়া অন্যদিকে ফিরে আসে। রিসান ভেবেছিল কিছু বলবে, তবে মেয়েটি যেহেতু তাকাচ্ছে না, তাই ও নিজেও আগ বাড়িয়ে কিছু বলল না। ক্লান্ত দেহটা বিছানায় এলিয়ে দিতেই দরজায় নক করলেন ফাহমিদা। উঠে এসে দরজা খুলে দিল রিয়া। মেয়ের গালে হাত ছোঁয়ালেন তিনি। খেতে আয়, তোর বাবা অপেক্ষা করছেন। খিদে নেই মা। সেই কখন এসেছিস? খিদে নেই? রাত কয়টা বাজে দেখছিস? খাবো না, বাবাকে বলে দাও। এই কথা বললে নানান প্রশ্ন তুলবে। অল্প একটু হলেও খামা। অনিচ্ছা নিয়ে এগোলো রিয়া। খাবার টেবিলে কোনো কথাই হলো না। তবে খাওয়া শেষে ইব্রাহিম বললেন, ও বাড়িতে কেমন গেল সময়? ভালো। শুধু ভালো?
কেন, ওরা কি তোর যত্ন করেনি? করেছে, তবে বাদ দাও। টেবিলে মাথা ঠেকে রইল রিয়া। কিছু সময় যেতেই বলল, বাবা একটা কথা বলবো প্লিজ। কি কথা? আপা পালিয়ে যাওয়ার পরেও তোমরা এত শান্ত কেন? তোমার বোনের মাথা খারাপ হয়ে গিয়েছিল, নতুবা পালাবে কেন? নিজেই তো পছন্দ করেছে। তাছাড়া ঝামেলা বাড়ানোর ইচ্ছেটি নেই, যা হয়েছে ভালোই হয়েছে। রিয়া নিজেও বুঝল না সমস্যাটা যেন ধরাছোঁয়ার বাহিরে। ইব্রাহিম কন্যার মাথায় হাত রাখলেন, যেন আশ্বাস দেওয়ার চেষ্টা। এসব নিয়ে ভেবো না, তুমি পড়াশোনায় মনোযোগ দাও। 10 দিন পরের ঘটনা। বেলা করে ঘুম ভাঙল রিয়ার। কাল থেকে আবার ভার্সিটি যাওয়া আসা করবে। প্রয়োজনীয় কিছু জিনিস আনা প্রয়োজন। সকালে নাস্তা খেয়েই বেরিয়ে পড়ল, সাথে নিল বান্ধবীকেও। দুজন রিকশায় উঠে বকবক শুরু করলো। এক পর্যায়ে প্রমি শুধালো, দোস্ত, এই জীবনে প্রেম না করার সিদ্ধান্ত নিয়েছিস? তেমনই। ধুর, তাহলে বিয়ে করে ফেল। চারপাশে এত সিঙ্গেল আর ভালো লাগে না। তুই বিয়ে কর। আমি আর বিয়ে? এই কথা বললে বাসায় ঢুকতেই দিবে না। তাহলে মনোযোগ দিয়ে পড়াশোনা কর। সেটাও ভালো লাগছে না রে। দুই বান্ধবীর গসিপের মাঝেই রিক্সা থেমে গেল। সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। ওরা দুজনেই বিস্মিত। তবে বিস্ময় ভাঙল পুরুষটিকে দেখতে পেয়ে। রিয়া ভ্রু কুঁচকে রইল। নেমে এসে কিছু কথা আছে। আপনি এখানে কেন? দরকারে এসেছি। মামা রিক্সা ঘোরান। ঘোরাবেন না মামা, তাহলে ফল ভালো হবে না। মাস্তানি করবেন নাকি? প্রয়োজন পড়লে করব। কথা শেষ করি প্রমির দিকে তাকালো রিসান। একটু হেসে বলল, হাই আপু। হ্যালো। তোমাকে আমার লোক বাসায় পৌঁছে দেবে। প্রমি, তুই যাবি না। হাত ধরে আটকে দিল রিয়া। রিসান দাঁত কিরমির করে বলল, বেবি গার্ল, আমাকে রাগিও না। প্রমিকে যেতে হলো। রিসান ভাড়া মিটিয়ে এক প্রকার টেনে নামালো রিয়াকে। কোন সাহসে এমন করছেন? সেটা তোমার না জানলেও চলবে। আমি পুলিশে যাব। যাও, চলো আমি নিয়ে যাচ্ছি। কথাটি বলেই হাতে ঈষৎ চাপ দিল রিসান। ব্যথায় চোখ টলমল করে উঠল রিয়ার। তোমার সাহস বেড়েছে তাই না? রিলেশনে যাচ্ছ? রিসান, লাগছে আমার। লাগুক, শয়তান মেয়ে, জানে মেরে দেব। সে অধিকার আপনাকে দেয়নি রিসান। তবে কাকে দিয়েছ? ওই ছেলেটাকে, কি যেন নাম? রিপন। হ্যাঁ দিয়েছি, আরও দেব, তাতে আপনার কি? আমার অনেক কিছু। অসহ্য লাগছে, ছাড়েন। এসব নোংরামি ভালো লাগছে না। ভদ্রলোকেরা এমনটা করে না। হাতের বাঁধন আলগা করল রিসান। রিয়া চলে যেতে নিলেই পুনরায় আটকে দিল। তুমি কখনোই বুঝলে না আমায়। কি বুঝবো? কিছু না, যাও। আই প্রমিস, আর কখনো আসবো না। তুমি স্বাধীন। রিসান এগিয়ে গেল, তবে থেমে রইল রিয়া। এই মানুষটার কোনো অধিকার নেই তাকে স্বাধীন করার কিংবা আটকে রাখার। রিপনকে কল করলো রিয়া। মেয়েটি কঠোর কণ্ঠে শুধালো, তুমি মানুষের কাছে বলে বেড়াচ্ছ আমরা রিলেশনে আছি? রিয়া, তেমনটি নয়। তবে কেমন রিপন? আমরা ভালো বন্ধু। এটাই তো কথা হয়েছিল, তাই না? আসলে আমার বন্ধুরা মজা করে তোমাকে আমার গার্লফ্রেন্ড বলে, আর এর খেসারত আমায় দিতে হয়। সরি রিপন, আমি আর তোমার সাথে বন্ধুত্বটা কন্টিনিউ করতে পারবো না। রিয়া, শোনো আমার কথা। আর কোনো কথা নাই, আশা রাখছি নিজের সীমা অতিক্রম করবে না। আর যদি তেমনটি করো তাহলে তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। কল কেটেই দম ফেলল রিয়া। ওর ক্লাসমেট রিপন বেশ কয়েকদিন ধরেই প্রেমের প্রস্তাব দিচ্ছিল, ও নাকচ করে রেখেছিল। আগের সপ্তাহে ডিসিশন হয় দুজনে ভালো বন্ধু হয়ে থাকবে। সেভাবেই নিয়মিত কথাবার্তা দেখা হচ্ছিল, তবে এর উল্টো মানে দাঁড়াবে সেটা কে জানতো। পুরো দিনটাই নষ্ট হলো রিয়ার। প্রমিকে কল করলে প্রমি জানালো ও বাসায় ফিরে এসেছে। ঠিকভাবেই পৌঁছে দেওয়া হয়েছে ওকে। এবার রিসানের উপর রাগ হলো। পুরুষটি সবসময় কষ্ট দেয়। প্রমি ওপাশ থেকে শুধালো, এই রিয়া, ছেলেটাকে? কি বললি? ছেলেটাকে? তোর কি হয়? মেহনুর আপুর দেবরুণী। জাহিদ ভাইয়ের ভাই আছে? আগে তো বলিসনি। কাজিন ব্রাদার। ও, তোর সাথে অমন কেন করলো? কোনোভাবে তোরা রিলেশনে আসিস? আরে ধুর, এমনটা নয়। তাহলে তোর এক্স নাকি? বাড়ি ভরা মেহমান। রিয়া স্বভাবে ভীষণ চটপটে। স্কুল থেকে এসে এত মানুষ দেখে তার হৃদয়ে প্রশ্ন জাগলো। ড্রয়িং রুম দিয়ে যাওয়ার সময় দেখতে পেল লম্বা দেহের একটি ছেলেকে। ফর্সা ত্বক, দেহের গঠন মাঝারি ধরনের। ছেলেটা কেমন করে তাকালো যেন। বোঝা গেল দুষ্টু স্বভাবের। রিয়ার ভালো লাগলো না। ও ছুটে গেল রান্নাঘরে। মা তখন রান্নাবান্নায় ব্যস্ত। ও মা, বসার ঘরে এত মানুষ কেন? এসে গেছিস? হাতে হাত লাগাতো মা। ওরা কে মা? তোর বাবার বন্ধুর পরিবার। অনেক দিন ধরে আসবে আসবে করে আজ এলেন। কেন এলেন? কথাটি বলতেই ফাহমিদা ভুরু কুঞ্চিত করে মেয়ের দিকে তাকালো। তার মেয়েটা হয়েছে বড় অদ্ভুত। এসব কি কথা কও রিয়া? মেহমানদের প্রতি এমন মনোভাব রাখবে না। আচ্ছা মা, এখন খাবারগুলো নিয়ে আসো তো। ভদ্রমের মতো খাবার নিয়ে গেল রিয়া। ডাইনিং ভরাট করে খাবার পরিবেশন করা হচ্ছে।
খাবারের ঘ্রাণে মুহুমুহু করছে চারপাশ। রিয়ার পেটের ভেতরে থাকা ক্ষুধার দল চেঁচিয়ে উঠল যেন। এদিকে মা অতিথি সেবায় ব্যস্ত। মন খারাপ করে ঘরে ফিরল রিয়া। আপা বসে আছে, হালকা সাজগোজ করছে। রিয়া উদাস সুরে শুধালো, সাজছিস কেন রে আপা? এসে গেছিস? তুইও রেডি হয়ে নে। কেন, কোথায় যাব? বাবার বন্ধুর বাড়ি। মানে? নিচে মেহমান দেখিসনি? দেখছি তো, ওদের বাসায় যাব ঘুরতে। শুনেছি বিশাল বড় বাড়ি, তাছাড়া এলাকাও নাকি ভীষণ সুন্দর। রিয়া আগ্রহ পেল না। এদিকে মেহনুর সাজগোজ করে বসে আছে। খানিক বাদে ঘরে প্রবেশ করলো কারিব। বড় ভাইকে অন্যরকম শ্রদ্ধা করে ওরা, তাই উঠে দাঁড়ালো। দাঁড়ালি কেন, বস তোরা। রিয়া বসলো না, বরং ভাইয়ের কাছে এগিয়ে গেল। হাত ধরে বলল, ভাইয়া তুমিও যাচ্ছ? হ্যাঁ। তুইও তো যাবি? আমার ইচ্ছে করছে না। পাগল মেয়ে, গেলে ভালো লাগবে। তাছাড়া ওদের বাড়ির সবাই খুব ভালো। রিয়া ছোট ছোট করে চেয়ে রইল। ও যেতে চাইছে না ওই দুষ্ট ছেলেটার জন্য। মুন্সীগঞ্জ থেকে টাঙ্গাইল ভীষণ দূরের রাস্তা, এতটা জার্নি করার অভ্যাস নেই রিয়ার। ও রাস্তা ভরে বমি করতে করতে গেল। এক প্রকার অসুস্থ হয়ে পড়ল যেন। কখন কিভাবে পৌঁছালো জানা নেই। চোখ মেলল যখন, তখন বেশ রাত হয়ে গেছে। অন্ধকার পরিবেশ। মেয়েটা ভয় পেয়ে গেল। আশপাশ হাতিয়ে কোনো মতে দরজা খুলে বেরোলো। তারপর কোথায় যে এলো সে নিজেও জানে না। ঠান্ডা ভেজা একটি হাত ওর ছোট হাতটাকে স্পর্শ করলো। সমস্ত শরীর কম্পন হলো রিয়ার। আলো জ্বলল ক্ষণিকেই। রিয়ার ভীতু হওয়া দৃষ্টি, রিসানের দু চোখে বিস্ময়। আমার রুমে কি করছো তুমি? রিয়া কিছুই বুঝলো না। পুরোপুরি চাইলো। দেখতে পেল ছেলেটার গায়ে শুধুই তোয়ালে। উন্মুক্ত লোমশ বুকে পানি জমে আছে। কিশোরী কন্যার হৃদয়ে ধুকপুক বেড়ে গেল। আর একটু হলেই কান্না করে দিত। তবে রিসান সামলে নিয়ে বলল, অন্ধকারে চলে এসেছো? আচ্ছা, ভয় পেও না, ওই দিকটাই দরজা। এরপর ডান পাশের করিডোর দিয়ে নিচে নেমে যাবে, ওখানে সবাইকে পাবে। রিয়া হু না কিছুই বলল না। কোনো মতে পালিয়ে বাঁচল যেন। রিসানের ফোনটি বেজে চলছে, তাই মনোযোগটি সরিয়ে নিল। সেবার দারুণ সময় গেল টাঙ্গাইলে। রিসানের বাবারা 4 ভাই। সবার বড় সারোয়ার ইসলাম, তারপর রাশিদুল ইসলাম। ছোট দুজনের নাম আজিম ইসলাম ও আকবর ইসলাম। আজিম বেশ অনেক বছর আগেই মারা গিয়েছেন। আকবরের 2 ছেলে মেয়ে, নিতু আর রুবাই। বাচ্চা দুটোকে এত ভালো লাগলো রিয়ার যে ইচ্ছে হচ্ছিল সাথে নিয়ে যেতে। তবে 4 বছরের বাচ্চাদের কি আর সাথে নেওয়া যায়? ফেরার দিন রিয়ার মন খারাপ হলো। তার কিশোরী হৃদয় একটা মানুষকে খুঁজছিল, যার নাম রিসান, কিন্তু মানুষটাকে দেখতে পেল না। 1 বছর পর ক্লাস 9-এ পড়াকালীন সময় ব্যক্তিগত ফোন পেল রিয়া। ফেসবুক আইডি ওপেন করলো। কিছুদিন পর রিসানের আইডিও পেয়ে গেল। 1 বছর পর ছেলেটাকে দেখলো ও। ভীষণ পরিবর্তন হয়ে গেছে। দেহে বলিষ্ঠতা এসেছে। আশারই কথা, ছেলেটা এখন কলেজ শেষ করে ভার্সিটিতে পড়ছে কিনা। এখন তো পারিবারিক ব্যবসাতেও হাত লাগিয়েছে। সব মিলিয়ে দারুণ আছে ছেলেটা। এদিকে রিয়া যে একটা বছর নিদারুণ যন্ত্রণায় ভুগছিল সেটা কি জানে মানুষটা? পুরো রাত ছেলেটার প্রোফাইলে ঘুরঘুর করলো ও। ভালো লাগাটা আরও বৃদ্ধি পাচ্ছিল। চোখে তৃষ্ণা যেন মিটতেই চাইছিল না। ফোনের চার্জ তখন 1%, তবুও দমছে না রিয়া। তারপর হুট করেই ফোনটা অফ হয়ে গেল। মন খারাপ হলো ওর। ফোন চার্জে দিয়ে শুয়ে পড়লো। তবে ঘুম সে তো উড়ে গেছে। ওই রিসান নামের মানুষটার কাছে ভীষণভাবে আটকে আছে বর্তমানে। চোখ থেকে 1 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল রিয়ার। সেই সময়টা জীবনে না এলেই বোধহয় ভালো হতো। কাউকে ভালোবেসে না পাওয়ার মতো নিষ্ঠুর যন্ত্রণাটা সইতে হতো না। ছেলেটাকে এক্স বলা যায় না, একদমই বলা যায় না। মানুষটা নিষ্ঠুর। রিয়াকে ফিরিয়ে দিয়েছিল, উপেক্ষা করেছিল তার প্রথম ভালোবাসার অনুভূতিকে। সেই যন্ত্রণা থেকে বের হতে 1 বছরও বেশি সময় লেগেছিল ওর। একান্ত যন্ত্রণাটা কেউ দেখেনি রাতের আধারেরা ছাড়া। ওই যন্ত্রণাটাকে মনে করেই রিয়া বিড়বিড় করে উঠল, আমি আপনাকে কখনো ক্ষমা করব না রিসান, কখনোই না। আপনি আমার জীবনে না এলে জীবনটা অনেক বেশি সুন্দর হতো। সত্যি সত্যি 1 মাস পরও রিয়ার সাথে যোগাযোগ হলো না রিসানের। ও এখন ব্যস্ত পারিবারিক ব্যবসা সামলাচ্ছে। পড়াশোনাটাও শেষ পথে। শুরুর দিকে ব্যবসাতে খুব একটা মনোযোগ দিত না, তবে এখন একটু বেশি মনোযোগ দিচ্ছে। তার সফলতা এখন ঘরের দরজায় কড়া নাড়ছে। ওর কাজে খুশি হলো পরিবারের সকলে, তবে খুশি হলেন না আলিয়া। ছেলেটা মাঝরাতে বাড়ি ফিরছে, আবার ভোরে উঠেই চলে যাচ্ছে। এসবে তিনি খুশি হতে পারছেন না। মায়ের মন কিনা। তিনি সেদিন খুব রাত অবধি জেগে রইলেন। রিসান ঘরে প্রবেশ করা মাত্রই মাকে দেখতে পেল। ক্লান্ত দেহটা ডিভানে এলিয়ে দিয়ে বলল, এত রাতে জেগে আছো কেন মা? তুই কেন এত রাত করে ফিরছিস? কাজের চাপ যাচ্ছে। তোর বাবা চাচারা তো সব কাজ করছে, তাদের কেন চাপ যায় না? এসব রাখো,
তুমি জানো না এত রাত অবধি জাগা তোমার শরীরের জন্য খারাপ? আর ছেলে যে মাঝরাতে ফিরছে, কতদিন হয় মুখটাও দেখি না ভালো করে। এই কথা বলেই কেঁদে ফেললেন আলিয়া। রিসান উঠে এসে মাকে আলিঙ্গন করলো। বাবা তোর কি হয়েছে? এত কাজ কেন করছিস? কিছু হয়নি মা। তাহলে কথা দে, এত রাত করে আর আসবি না, শরীরের যত্ন নিবি। রিসান কিছুটা নিচু সুরে বলল, ঠিক আছে মা। মেহনুর পানি নিতে এসেছিল। মা ছেলে সুন্দর মুহূর্ত দেখে পানি না নিয়েই ফিরে গেল। ঘরে যেতেই দেখল জাহিদ জেগে আছে। মেহনুর নজর ফিরিয়ে নিল। এদিকে জাহিদের অন্তর্করণ চলে যাচ্ছে। এত দিন পেরিয়ে গেল অথচ তাদের সম্পর্কটা স্বাভাবিক হলো না। স্বামী স্ত্রীর সম্পর্ক তো শুধু বিছানাতে নয়, মনের সম্পর্কটা যদি ঠিক না থাকে তবে সম্পর্কটাকে কি স্বাভাবিক বলা যায়?